ইউলিসিস রিটেন বাই অ্যালফ্রেড লর্ড টেনিসন। ইউলিসিস একটা ড্রামাটিক মনোলগ, ড্রামাটিক মানে নাটকীয় সহতোক্তি, নিজের সাথেই নিজে এখানে লেখক কথা বলছেন, সেই প্রেক্ষাপটে ইউলিসিস গঠিত, মানে কবিতাটা তৈরি হয়েছে। কবিতার তৈরির যে প্রধান চরিত্র ফার্স্ট যিনি, তিনি হচ্ছেন প্রধান যে চরিত্র সেটা হচ্ছে ইউলিসিস, একজন ওল যোদ্ধা। তিনি ওল যোদ্ধা হচ্ছেন বৃদ্ধ, অস্থির এবং অবসর নিতে চান না জীবন থেকে। তিনি অবসর নিলে শান্তি খুঁজে পাবেন না। ওনার জীবনের মেন বিষয় হচ্ছে উনি জীবনে সবসময় অ্যাডভেঞ্চার চান। তাই জন্য একটা যুদ্ধ করার পর, একটা ভ্রমণের পর যখন উনি ফিরে আসেন তখন উনি রেস্টলেস হয়ে যান, কজ অফ টু বি গো আউট দ্য নেক্সট অ্যাডভেঞ্চার। মেন যে ইউলিসিসের মেন যে চরিত্র রয়েছে তার এইটাই আসল স্পৃহা। উনি রোমাঞ্চ থেকে যে অভিজ্ঞতা অর্জন করেন, সেই অভিজ্ঞতা ওনার জীবনকে একটা শান্তি দেয়, পরিতৃপ্তি দেয়। সেই শান্তিটা কি? অন্তহীন ওনার অ্যাডভেঞ্চার। সেই জন্য কবিতার শুরুতেই একটা ইম্পর্ট্যান্ট লাইন আছে যেখানে উনি বলছেন যে আইডিয়াল কিং হয়ে, মানে অলস রাজা হয়ে কোনো প্রফিট নেই, কোনো লাভ নেই। উনি অলস জীবন উনি চান না, উনি চান ভ্রমণ করতে, সারাটা জীবন ধরে রোমিং করে যেতে, ভ্রমণ করতে। এই প্রেক্ষাপটে ড্রামাটিক মনোলগ তৈরি। এটার মধ্যে ব্ল্যাঙ্ক ভার্স আছে। ব্ল্যাঙ্ক ভার্স বলতে যেখানেতে আনরিদমেটিক আইম্বিক পেন্টামিটার থাকে, যেখানে 5 মাত্রা আর 10 মাত্রার ওপর স্ট্রেস পড়ে বা আনস্ট্রেস পড়ে, এগুলো অলঙ্কারের পার্ট। আইম্বিক পেন্টামিটারটা এই জন্য দরকার, এমসিকিউতে আসতে পারে, দ্যাটস কাইন্ড অফ রিদম দ্য প্যাটার্ন ইজ ইউজ অফ দ্য পোয়েম, সেই জন্য। আর সেন্টার যে ক্যারেক্টার সেটা হচ্ছে ইউলিসিস, যার ইচ্ছাকে উনি রিফ্লেক্ট করছেন যে লাস্ট of the ever of life he wanted to find the adventures of his life. ওনার জীবনে উনি অ্যাডভেঞ্চার চান। তারপরেতে এই ড্রামাটিক মনোলগ বলতে আমরা জানি যেখানেতে সকল শ্রোতারা সাইলেন্স থাকবে, একটা মেন চরিত্র, প্রধান চরিত্র যে অনবরত কথা বলে যাবে, সব কিছু ঘটনাকে পোর্ট্রে করবে, তুলে ধরবে। ব্ল্যাঙ্ক ভার্স ইজ আ পোয়েম মিটার, মিটার মানে মাত্রা, যেখানে আইম্বিক পেন্টামিটার ব্যবহৃত হবে। প্রত্যেকটা লাইনে 10 সিলেবল থাকবে, ভেরি ইম্পর্ট্যান্ট। তার অল্টারনেটিভ প্যাটার্নে আনট্রেস অ্যান্ড বা স্ট্রেস পড়বে। অল্টারনেটিভ মানে হচ্ছে পরবর্তী যে সকল শব্দগুলো আসবে, সিলেবল আসবে, তার উপর জোর পড়বে বা জোর পড়বে না, যাই হোক এটা ব্ল্যাঙ্ক ভার্সে লেখা। তাহলে ভার্স হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স, রিদম হচ্ছে আইম্বিক পেন্টামিটার। ওকে, থিম হচ্ছে দ্য পোয়েম এক্সপ্লোরস দ্য থিম অফ দ্য এজিং, যেখানে বয়সের ঊর্ধ্বে গিয়ে কোনো কিছুকে খুঁজে পাওয়া, অস্থিরতা, মনের ইচ্ছা কি, ফর অ্যাডভেঞ্চার, দ্য লিমিটেশনস অফ দ্য হোম, ঘরের পরিমণ্ডলের বাইরে গিয়ে একটা যে ব্রহ্মাণ্ড রয়েছে তার অভিজ্ঞতাকে, অন্তহীন অভিজ্ঞতাকে নিজের মধ্যে সাধিত করার যে তৃষ্ণা, তাই এইটার মধ্যে আমরা দেখতে পাই। টাইপ অফ উই ক্যান টু সে দ্য সি ভয়েজ, কবিতাটা পড়েছিলাম না, সামুদ্রিক ভ্রমণের একটা পিপাসা, বারবার কবি বলছেন আমি যাব, বারবার চলে যাব সমুদ্র ভ্রমণে। এটা হচ্ছে তাই সেই রকমই, কিন্তু একটু ড্রামাটিক মনোলগে এটা তুলে ধরা, নাটকীয় সহতোক্তিতে তুলে ধরা। ক্যারেক্টার নিয়ে আমরা যদি কথা বলি, ইউলিসিস দ্য স্পিকার, যে বক্তা, তিনি একজন লেজেন্ডারি, একজন কিংবদন্তি গ্রিক হিরো ফ্রম দ্য হোমার্সের। আমি তো তোদেরকে এমনিতে অলরেডি লিখিয়ে দিয়েছি, ওডিসি থেকে নেওয়া হয়েছে, যেটা কিনা টেনিসনের মেন যে ওডিসি মহাকাব্য রয়েছে তার যে চরিত্র, সেখান থেকে এটা লং টার্মে রোমান একটা সংস্করণে গৃহীত হয়েছে। আর চরিত্রগুলোও এখানেতে তুলে ধরা হয়েছে। চরিত্রের মধ্যে প্রধান হচ্ছে ইউলিসিস, যিনি মেন চরিত্রে আছেন, ইউলিসিসের ওয়াইফ পেনেলোপ, নেক্সট টেলেম্যাকাস, যিনি তার সান বা উত্তরাধিকারী, নেক্সট তার নাবিকদের দল, যিনি বারবার তার অ্যাকম্পানি, যাদের সাথে তিনি যাবেন, অ্যান্ড নেক্সট হচ্ছে অ্যাকিলিস তো কে ছিলেন? মহাকাব্য, এক মহান যোদ্ধা, গ্রিক এপিক। ইলিয়াডের একটা প্রধান চরিত্র, যিনি ওয়ারিয়র, ব্রেভ, একটা জেনারেল, মানে ব্রেভ একজন যোদ্ধা ছিলেন, ওয়ারিয়র ছিলেন। ওকে,
তো এই পুরোটা একটা ওভারঅল একটা নলেজ এই কবিতাটা শুরু হবার। Ulysses Alfred Lord Tennyson. It a little profits that an ideal king. কবি বলছেন কোনো কি লাভ আছে? কোনো লাভ নেই একজন অলস রাজা হয়ে। অলস রাজা হওয়ার কোনো প্রাসঙ্গিকতা নেই, যেহেতু এটা একটা ড্রামাটিক মনোলগ and all the audience are the silently to be sit just to be hearing, তাই জন্য প্রত্যেকটা শ্রোতা চুপ করে বসে আছে এবং এই কথোপকথন যেটা কিনে নিজেই একটা স্পিকার মেন ক্যারেক্টার যে বলছে আবার উত্তরও দিচ্ছে। তাহলে দিস এ লিটল প্রফিট, লিটল প্রফিট ইজ আ নেগেটিভ টার্মে ইউজ হয়েছে, মানে লাভ নেই। কিসের লাভ নেই? অ্যান আইডিয়াল কিং, একটা অলস রাজা হওয়ার কোনো লাভজনক পন্থা নেই। বাই দিস স্টিল হার্ট অ্যামং দিস ব্যারেন ক্র্যাক্স, বলছে এই নিস্তব্ধ আগুন পোয়ানোর যে চুল্লি মানে হার্থকে চুল্লি বলা হয়, ফায়ার প্লেস, যার মধ্যে কি রয়েছে? নীরস একদম খাড়াইভাবে দাঁড়িয়ে থাকা পাহাড়, যার মধ্য দিয়ে সাজানো রয়েছে। ব্যারেন মানে অনুর্বর, অ্যান্ড দ্য কর্জেস মানে খাড়াই পাহাড়। ম্যাচড উইথ অ্যান এজ ওয়াইফ, উনি বলছেন একটা বয়স্ক প্রাপ্ত পত্নীর সঙ্গে থাকা। আই মিট অ্যান্ড রোল, যা আমি কি করব? প্রয়োগ করব, বা যেখান থেকে আমি বিতাড়িত হব। এখানে বলছেন যে উনি তো ওল্ড কিং ছিলেন, তো ওল্ড কিংয়ের যিনি মিস্ট্রেস তিনি তো ওল্ডই হবেন, ওল্ড, তো তাই বলছে এক বয়স্ক প্রাপ্ত পত্নীর সাথে থাকা, যেটা একটা অনুর্বরতা মনকে প্রয়োগ করে। মিট মানে হচ্ছে প্রয়োগ করা, রোল মানে হচ্ছে বিতরণ করা, মনের মধ্যে ছড়িয়ে দেওয়া বা প্রয়োগ করা। আনইকুয়াল লস আনটু আ সেভেজ রেস, যা একটা অসম আইন আনবে, আইন কানুন আনবে, যা অসভ্য একটা বর্বর, আনসেভেজ মানে বর্বর একটা জাতির কাছে আমাদেরকে উন্মুক্ত করবে। রেস মানে জাতি, অ্যান্ড সেভেজ অর্থাৎ হচ্ছে বর্বর বা অসভ্য একটা আইন কানুন, যা আমাদেরকে জীবনে অভিজ্ঞতাকে অর্জনের পথে একটা বাধা দেবে, রোমাঞ্চের পথে বাধা দেবে, এগিয়ে যাওয়ার পথে বাধা দেবে বলে রাজার একের পর এক বক্তব্য রাখছেন যে অলসভাবে জীবনযাপন করলে কি কি আসতে পারে জীবনে। মোদ্দা কথা, মানুষ একেবারেই কি হয়ে যাবে? একদম নিরস, বুদ্ধিহীন, একটা ভাবনা চিন্তাহীন একটা বস্তুতে পরিণত হয়ে যাবে। That hoard and sleep and the feet and know not me, যা আমাকে মজুদ দেবে, আমাকে ঘুম পাড়াবে, আমাকে খাওয়াবে দাওয়াবে, বাট আমাকেই মানে আমি কি, যা আমাকে জানতেই দেবে না। মানে আমার সম্বন্ধে আমি যে নতুন কিছু এক্সপ্লোর করব, এই পৃথিবীতে এই প্রকৃতির বুকে যে কত জ্ঞান গুণ স্বাদ তার বৈচিত্র্য রয়েছে, তাকে গ্রহণ করব, আস্বাদিত করব, জ্ঞানের ভাণ্ডারকে পরিপূর্ণ করব, অভিজ্ঞতার যে পাহাড় রয়েছে, সমুদ্র, মানে আমাদের মধ্যে অভিজ্ঞতার যে একটা ভাণ্ডার রয়েছে তাকে সমৃদ্ধশালী করব, তা আমাকে করতেই দেবে না। শুধু আমাকে খাওয়াবে, বসাবে, পড়াবে, শোয়াবে, যত্ন করবে, আর আমাকে আমার অস্তিত্ব, আমার ভূমিকা, আমার সত্তা থেকে একদম দূরে সরিয়ে রাখবে। রাজার বক্তব্য, বিকজ দিস ইজ দ্য ড্রামাটিক মনোলগ, কারণ এটা একটা নাটকীয় সহতোক্তি, অর্থাৎ নিজের সাথে নিজের কথা বলার একটা কবিতা। আই কান্ট রেস্ট ফ্রম ট্রাভেল, রাজার এবার বক্তব্য, তিনি কোথা থেকে বিশ্রাম নিতে চান না? ফর দ্য এমসিকিউ ভেরি ইম্পর্টেন্ট, উনি ভ্রমণ থেকে উনি অবসর নিতে চান না, উনি ওনার যে ঘুরতে যাওয়া, ওনার যে ভ্রমণ, তার থেকে উনি কোনো বিশ্রাম চান না। আই উইল ড্রিঙ্ক, আমি জীবনকে পান করতে চাই। জীবন, এটা খাবার মানে হচ্ছে জীবনের যে বহু রূপ রয়েছে, তার যে নানা বৈচিত্র্যপূর্ণ অদেখা আরও যে জিনিস রয়েছে তা উনি আবিষ্কার করতে চান, ডিসকভার করতে চান, উনি তাই প্রাণ করতে চান। বলছেন আই উইল ড্রিঙ্ক দ্য লাইফ টু দ্য লেজ, জীবনে যতটা সম্ভব ভ্রমণের দ্বারা আমি তা অকুণ্ঠিতভাবে পান করতে চাই, যতটা আমার পক্ষে সম্ভব আমি সেটা নিতে চাই। বিকজ দ্য লাইফ ইজ আর্ট বাট
the life is short but art and the knowledge is rest. জীবন বড় ছোট কিন্তু জ্ঞান গুণ তা হচ্ছে অনন্ত। সেই অনন্ত থেকে যতটা গ্রহণ করা যায় তা অকুণ্ঠিতভাবে উনি পান করতে চান বা নিজের মধ্যে জমা করতে চান বা জানতে চান। অল টাইমস আই হ্যাভ এনজয়েড, উনি বলছেন প্রত্যেকবার আমি এই দারুণভাবে উপভোগ করেছি আমার এই ভ্রমণকে। গ্রেটলি, হ্যাভ সাফার্ড গ্রেটলি বোথ উইথ দোজ, উনি বলছেন মহৎভাবে আমি উপভোগ করেছি, আনন্দ উপভোগ করেছি, ভোগ করেছি নিদারুণ যন্ত্রণাকেও, সবটাকেই আমি ভালোবেসি। সাফার্ড বিকজ টু এটা ট্রাভেলে গেলে ইউ অলসো ফেস দ্য সাম অবস্ট্রাকলস, সাম প্রবলেমস ইন দ্য ট্রাভেল। All the travel is not be so smooth, especially which are the long journey. এক্স্যাক্টলি। অ্যান্ড এখানে ভয়েসেস, ওরা জাহাজে লম্বা চলেই যাচ্ছে, তারপরে খাবার কমে যাওয়া, আগেকার দিনে স্টাফ না থাকা, তারপরে কোনো টেম্পেস্ট বা সামুদ্রিক ঝড় এসে গেলে সেখানে সমস্যা হতে পারে, সেটা যন্ত্রণাদায়ক বা কষ্টদায়ক। এখানে লেখক যিনি কবি তিনি বলছেন মেন যে ক্যারেক্টার ইউলিসিস তিনি বলছেন হ্যাঁ এটা গ্রেটলি আমাকে যেমন আনন্দও দেয় তেমন কষ্টও দেয়। বোথ উইথ দোজ, সবটাই আমাকে দেয়। দ্যাট লাভড মি, যা আমাকে আরও ভালোবাসায়। অ্যান্ড দ্য অ্যালোন, একা। অন দ্য স্নোর অ্যান্ড ওয়েন, যখন আমরা পাড়ি দেব কোথাও একটা জায়গায়, মানে আবার যে পাড়ি দেবার, আবার যে সমুদ্র তটে ফিরে যাবার যে আকাঙ্ক্ষা তা আমাকে আবার ব্যাকুল করে। ওয়েন through scalding drips the rainy, this is a through, okay, short form of through, high ardich। তো সো যখন স্কার্ডলিং মানে ঝড়ঝঞ্ঝার মধ্য দিয়ে ছোটো ছোটো পাহাড় ঝর্ণা এই সকলের মধ্য দিয়ে আমি বেয়ে যাই বা বসে যাই, সমুদ্রের স্রোতের সাথে নিজেকে ভাসিয়ে নিয়ে যাই। হাইড্রাস দ্য ওয়েকস দ্য ডিম সি, একটা উন্মাদ এবং রহণী নক্ষত্র। ব্লেক্স অর্থাৎ হচ্ছে হাইড্রাস মানে হচ্ছে একটা নক্ষত্র, যেই নক্ষত্রটা দিয়ে ওই রোহিণী আকৃতির নক্ষত্র যা দিয়ে আর কি দিক নির্ণয় করা যায়। অ্যান্ড দ্য ব্লেক্স মানে হচ্ছে উত্তাল সমুদ্রের মধ্য দিয়ে আমি যখন ভেসে যাই, এবং ডিম সি অন্ধকার হয়ে আসা সমুদ্রের মাঝখান দিয়ে আমি যখন চলে যাই, মানে ঘোলাটে ক্ষীণ সমুদ্রের মধ্য দিয়ে আমি যখন ভেসে যাই, তখন আমাকে এই সবটা যেন একটা আনন্দ দেয়। আই অ্যাম বিকাম আ নেম, আমি একটা নামে পরিণত হই। ফর অলওয়েজ রোমিং উইথ আ হাংরি হার্ট, যে কিনা সর্বত্র একটা ক্ষুধার্ত হৃদয়ে নিয়ে ঘুরে বেড়ায়। রোমিং মানে ঘুরে বেড়ানো। সেই ঘুরে বেড়ানোটা কিসের ক্ষুধার্ততা? কিসের ক্ষুধার্ততা? আরও ঘুরতে যাব, খ্যাতিনাম অর্জন করব, আরও এক্সপ্লোর করব, আবিষ্কার করব, আস্বাদিত করব, অভিজ্ঞতাকে রোমাঞ্চকে দেখব, এবং আরও যে কষ্ট আছে সব ভোগ করব, এবং সেখান থেকে আনন্দকে খুঁজে পাবো। ইউলিসিস সেকেন্ড পার্ট, মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন। ইউলিসিসের ইচ্ছা কি ছিল? অভিজ্ঞতা। কিসের অভিজ্ঞতা? জ্ঞানের অভিজ্ঞতা, অজানাকে জানার অভিজ্ঞতা, নিউ কিছু আবিষ্কার বা ডিসকভারের অভিজ্ঞতা। তাই বলছেন যে আমার ইচ্ছা অনেক দেখার, অনেক জানার। ইউলিসিস একটা ফিগার যার অভিজ্ঞতার ভান্ডারটাকে উনি পরিপূর্ণ সমৃদ্ধ, আরো সমৃদ্ধ করতে চান, কারণ উনি থেমে থাকতে চান না। উনি চান যতটা সম্ভব ওনার জীবনের শেষ অধ্যায় অন্তিম আছে সেখান থেকেও সেই অন্তিম সময়, কারণ উনি জানেন যে উনি এখন ওল্ড একজন কিং, আর বেশি ওনার সাথে সময় নেই, যতটুকু আছে ততটুকুর মধ্যেও নতুন যদি কিছু উনি আবিষ্কার করতে চান, আরো মোর সামথিং টু নিউ, তাহলে ওটা উনি জেনে নিন। কারণ উনি জ্ঞানকে আরো জানতে চান, আরো অভিজ্ঞতার যে পারদ রয়েছে তাকে পরিপূর্ণ সমৃদ্ধ করতে চান। উনি কোনো জায়গায় থেমে থাকতে চান না। সিটিজ অফ মেন অ্যান্ড দ্য ম্যানার্স, তাহলে উনি কি কি জানতে চান? নানা শহরের মানুষদের, তাদের ম্যানার্স, আচার আচরণ। ক্লাইমেট, কারণ এক জায়গা থেকে আরেক পরিমণ্ডলে ভ্রমণ করলে তার ঋতু আলাদা, তাদের বৈশিষ্ট্য আলাদা, তার সঙ্গে সামঞ্জস্য করা, অভিযোজন করা আলাদা, তো সেইগুলোকেও উনি জানতে চান।
কাউন্সিলস, গভর্নমেন্ট সব উনি জানতে চান। myself not least, আমার পক্ষে এটা যথেষ্ট নয়। উনি বলছেন আমার নিজের পক্ষে যতটা আমি জানি সেটা যথেষ্ট নয়, but honored of them all, কিন্তু আমি যা যা জেনেছি তা সবই আমার কাছে সম্মানীয় এবং অত্যন্ত শ্রদ্ধার একটা বস্তু বা বিষয়। কারণ ওনার ভান্ডারে উনি নিজেকে, যে ভান্ডার, জ্ঞানের ভান্ডার বা থলি, তা উনি কখনো বলতে চান না যে শেষ হয়ে গেছে, কারণ জানার কোনো শেষ নেই। যে বা যারা বলে থাকে আমি সব জানি, সর্বনাশ। তাই সেটা উনি জানতেন যে উনি কিছুই জানেন না, এখনো যতটা সম্ভব ওনার হাতে সময় আছে উনি চান জেনে নিতে, জ্ঞানকে উপলব্ধি করতে। এখানে ইউলিসিস একটা পার্ট, একটা ক্যারেক্টার, একটা আমাদের যে মেন যেখানে গ্রিক মাইথোলজি ছিল সেখান থেকে যে চরিত্রটা ছিল, সেই চরিত্রটার একটা ঝলক এই কবিতায় আমরা দেখতে পাই যে তার ইচ্ছাটা কি, সেই ক্যারেক্টারটার ইচ্ছা কি, সে কি চায়। myself not least already done, and drunk delight of battle with my peers। আচ্ছা, উনি গেছেন যুদ্ধতে, উনি যুদ্ধতে গেছেন, সেখানে গিয়ে ক্ষমতাপূর্ণ মানে সমান এজের মানুষদের সঙ্গে উনি লড়াই করেছেন। সেই লড়াইটা ওনার কাছে একটা ডিলাইট ছিল, যুদ্ধক্ষেত্র ওনার কাছে একটা আনন্দের কুরুক্ষেত্র ছিল, কারণ সেখান থেকে উনি ওনার পারদর্শিতাকে জেনেছেন, আত্ম উপলব্ধিতা করেছেন, আত্মিক ক্ষমতা জেনেছেন, নিজের মধ্যে যে উত্তম স্পৃহা রয়েছে জয় করার, সেই ক্ষমতাটার সাথে উনি নিজের সাথে পরিচয় করেছেন। তা উনি ব্যাটেল ফিল্ডকেও এনজয় করেছেন। তাই জন্য উনি কি বলছেন, I drank delight of battle with my peers, মানে আমার সমকক্ষ সমতলের মানুষদের সাথে, সমতরের মানুষদের সাথে আমি আনন্দ করে লড়াই করেছি। Now very important line, this next line, far on the ringing plains of windy Troy। Troy হচ্ছে একটা ফেমাস সিটি অফ এশিয়া। This is the minor place যেখানে কেনা হেলেনকে অ্যাবডাক্টেড মানে আবদ্ধ করে রাখা হয়েছিল 10 years। ঠিক আছে, উনি ট্রয়জন এর সাথে ট্রয়জনে গিয়েছিলেন, ওখানে লড়াই করেছিলেন এবং 10 বছর টানা লড়াই করার পর হেলেনকে ফিরিয়ে এনেছিলেন তার নিজের সাম্রাজ্যে। ঠিক আছে, এটা একটা ফেমাস সিটি যে এশিয়া, সেটা প্যারিসে ছিল, প্যারিসকে আটকে রাখা হয়েছিল। এটা একটা আমাদের মহাভারতের মতো দেবী গড, সেমি গড, ডেমি গডদের লড়াই ছিল গ্রিকের মাইথোলজিতে। আমাদের যেমন মহাভারতে কুরুক্ষেত্র হয়েছিল, এইটা গ্রিকের। এটা ওই হেলেনাকে নিয়ে হয়েছিল, সে খুব সুন্দরী একটা নারী ছিল। ওই একই গল্প অনেক আছে পেছনে, আর একটা উপন্যাস আছে, যাই হোক সেটা এখন বলতে গেলে অনেক সময় নষ্ট হবে। মেনলি হচ্ছে যে ওই মেয়েটাকে আর কি তুলে নিয়ে গিয়েছিল, সে দেবী ছিল, তো তাকে জয় করার জন্য উনি 10 বছর যে লড়াই করেছে, সেই লড়াই ক্ষেত্রটা ওনার কাছে আনন্দের ছিল। উনি সেখান থেকেও অত্যন্ত উপভোগ করেছেন সেই সময় মুহূর্তগুলোকে। ঠিক যেমন সীতাকে করা হয়েছিল অপহরণ, ঠিক আছে, দ্রৌপদীর মানহানি, ওই রকমই আর কি। তাহলে ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, ট্রয়, উইন্ডি ট্রয়, দিস লাইনটা খুব ইম্পর্টেন্ট। I am a part of all that I have made। আমি বলতে এখানে কবি বলছেন, এই কবি বলছি ক্যারেক্টার ইউলিসিস বলছেন, আমি সকল পরিস্থিতির সঙ্গে নিজেকে অংশীদার করেছি, আমি সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করেছি, সেই লড়াইতে গিয়েছি, সেই মুহূর্তে কুরুক্ষেত্র মানে যেই লড়াই ক্ষেত্র হয়েছিল সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করেছি, নানা ওঠা পড়া সব থেকে উনি ওনার সমৃদ্ধশালী যে জ্ঞান রয়েছে তাকে উনি পরিপূর্ণ করার চেষ্টা করেছেন। Yet all experience is an art where true, this is a short form, হ্যাঁ, where true, কিন্তু আমার সকল অভিজ্ঞতা যা একটা আর্ট মানে হচ্ছে খিলনা আকৃতির, এটা দরজার মতো, যার মধ্য দিয়ে where are true where true আর কি, যার মধ্য দিয়ে glimpse that untraveled world whose words fade, very important line, যেখানে উনি একটা গ্লিম্স মানে একটা ঝিলিক দেওয়া, একটা আলোর
একটা অভিজ্ঞতার একটা ঝলক উনি পেয়েছেন যা আনট্রাভেলড ওনার কাছে, যা যেখানে উনি এখনো যাননি, যেখানে ওনার এখনো যাওয়া হয়ে ওঠেনি, পৌঁছায়নি, সেই ওয়ার্ল্ডে উনি যেতে চান। মার্চ ফেট, কারণ ওনার সময় খুব কমে আসছে। ফেট মানে কি মূর্ছে, মানে কোনো কিছুকে মূর্ছে যাওয়াকে বলা হয়। ওনার সময় কমে আসছে, এখন কমে আসছে, আর বেশি ওনার সময় নেই, ঠিক আছে। এভার এন্ড এভার আই মুভ, উনি বলছেন উনি চিরন্তন চিরন্তন সর্বত্র উনি ভ্রমণ করতে চান, উনি এগিয়ে যেতে চান, উনি জানতে চান। ওনার মধ্যে অফুরন্ত স্পৃহা, আকাঙ্ক্ষা, জানাকে না, না জানাকে জানা, কাকে না জানাকে জানা। দ্যাটস ওয়াই হিয়ার ইউজ আনট্রাভেলড, যা এখন ওনার এখনো ভ্রমণ করা হয়নি, দেখা হয়নি। How dull it is to pause, to make an end. উনি বলছেন, ইউলিসিস রাজা কিং ইউলিসিস বলছেন, কি নিরস সে জীবন যেখানে থেমে যাব আমরা। মানে অবসর নেওয়ার সেই মুহূর্তটা ওনার কাছে একদমই নিরস, একদমই কোনো কাজে না লাগার, আর জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ বলে উনি মনে করেন। কি কোন কোন জিনিসটাকে? বিরতিকে, মানে এন্ড, পজ, থেমে যাওয়া। ভেরি ইম্পর্টেন্ট লাইন। দেন টু রাস্ট আনবার্নিশড, নট টু শাইন ইন ইউজ। এবার উনি এই যে কিভাবে উনি তুলনা করছেন থেমে যাওয়াকে, ভেরি ইম্পর্টেন্ট দিস লাইন। এখানে উনি একটা উপমা দিয়েছেন, সিমিলি দিয়েছেন। কোনো কিছু পার্লিশ জিনিসকে ব্যবহার না করলে যেমন আনপার্লিশড জং ধরে যায়, মরচে ধরে যায়, তেমন আমরা যদি আমাদের কাজ থেকে নিজেদেরকে বিরত রাখি, আমরা একদম কোনো কাজের আর থাকি না। তাই উনি বলছেন যা কিনা কাকে, আর তার যে উজ্জ্বল শাইন, মানে তার যে গুরুত্বটা, সেটা হারিয়ে যায়। তুই দেখ, কবি ঠাকুর বলে গেছে, উভরতে হুয়ে सूरज को हर कोई सलाम करता है, जो सूरज डूब गया उसको सब भूल गया। তুই যতই জীবনে প্রাপ্তির উচ্চ শিখরে পৌঁছে যা, তুই যদি ওঠাকে বন্ধ করে দিস, আবার নতুন করে নিজেকে রাইজিংটা বন্ধ করে দিস, তোকে আর কেউ মনে রাখবে না, কারণ মানুষের কর্মই মানুষের পরিচয়। তাই উনি বলছেন আনট্রাভেল টু বি এন্ড বা পজ জিনিসটা ওনার কাছে কি? ওনার কাছে একদমই নিরস, যেটা কিনা মানুষকে কি করে দেয়, আর শাইন করতে দেয় না, মানুষকে আর এগোতেই দেয় না, মানুষকে থামিয়ে দেয়। ওকে, at, this is the though, at not at, sorry, as through to, না not a though, this is the through, sorry, না না though, as though, যদিও বা, to breathe well life, যদিও বা তুমি বেঁচে থাকবে, নিঃশ্বাস নেবে। Now is a line the very important, life piled on life, very important। এটার মানে হচ্ছে ইউলিসিস কে বোঝাতে চেয়েছেন, ইউলিসিস বলতে চেয়েছেন যেখানেতে সে বৃদ্ধ হয়ে যাচ্ছে, ইতিমধ্যে অনেক কিছু উনি দেখে নিয়েছেন, লাইভে অনেক কিছু পাইলস মানে হচ্ছে একটার উপর স্তূপ, স্তূপ আকৃতিকে পাইল বলে। কোনটা স্তূপ? দেখ, একটা বইয়ের উপর একটা বই চাপানো, একটা কিছুর উপর গাদা করা, দ্যাটস কল্ড দ্য পাইল। জীবনে অনেক, জীবনের উপর থেকে জীবনে উনি অনেক অভিজ্ঞতা নিয়ে নিয়েছেন, কিন্তু অনেক কিছু যা ওনার অভিজ্ঞতা অর্জন করা বাকি, কারণ এটা ওনার জীবনের একদম শেষ অধ্যায়ে উনি উপনীত হয়েছেন। মানে জীবন ওনার হাতে আর খুব কম, যা এখনো হয়নি, যতটা সম্ভব যদি উনি পারেন নিজের মধ্যে রপ্ত করতে, তাহলে নিজেকে উনি চরিতার্থ বলে মনে করবেন। ওনার পিপাসাটা এতটাই গভীর। হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট পাইল, লাইফ পাইলড অন লাইফ, where or too little, সময় খুব কম, জীবনটা অনেকটা আর কম, and of one to me little remains, জীবনের আর খুব কমই পাতা আমার কাছে রয়ে গেছে, জীবন পুস্তকের খুব কমই পাতা আমার হাতে রয়ে গেছে। but every hour is safe, তাই প্রত্যেকটা মুহূর্তকে আমি কাজে লাগাতে চাই, সেভ করতে চাই, সুরক্ষিত করতে চাই, যা কিনা কাজে লাগানোর মতো লাগাতে হতে পারে। from that eternal silence, এই যে চূড়ান্ত চিরন্তন নিস্তবতা, something more, কোনো কিছু একটা,
আ ব্লিঙ্গার অফ আ নিউ থিং, যা কিনা নতুন কিছুর বাহক হয়ে আসে। ব্লিঙ্গার মানে একটা বাহক বা ভেহিকল। আমাদের চিরন্তন নীরবতা, ইউলিসিস বলছেন, যা আমাদের কাছে অনেক কিছুর বাহক হয়ে আসে। and while it were for some tree sums to store, এখানে মেটাফোর ইউজ হয়েছে, 3 sums to store মানে উনি 3 বছরের জন্য রিটায়ারমেন্ট নিয়েছিলেন। এখানে 3 সান মেটাফোর ইজ সে সামথিং, যেখানে একটা বস্তু আর একটা অন্য বস্তুর সাথে তুলনা করা হয় বা উপমা দেওয়া হয়, ঠিক আছে। বলছে যে বৃথা, আমার জীবনের ওই 3টে বছর সম্পূর্ণ অর্থে বৃথা। and হাওয়ার্ড মাইসেলফ, আমি নষ্ট করেছি, আমি নিজের সাথে কাজে না লাগিয়ে তাকে নষ্ট করেছি। and this গ্রে স্পিরিট মানে মূর্ছে যাওয়া আমার যে উৎসাহটা, yawning in desire, যা কিনা ইচ্ছা প্রকাশ করছে কিছু জানাকে, কিছু জানতে হতো, জানা অনেকগুলো রয়ে গেল অজানা ওই 3খানা চ্যাপ্টার, মানে 3খানা বছরের মাঝখানে। টু ফলো নলেজ লাইক আ সিঙ্কিং স্টার, সরি, জ্ঞানকে উনি বলছেন দুবন্ত স্টারের সাথে, নক্ষত্রের সাথে তুলনা করেছেন, কারণ নিজে এখন উনি একটা দিগন্ত মানে অস্ত্র যাওয়া নক্ষত্রের পর্যায়ে উনি আছেন, কারণ ওনার এন্ড অফ দা এজে উনি দাঁড়িয়ে আছেন। দ্যাটস ওয়াই উনি বলছেন তার মাঝে যে 3খানা বছর উনি রিটায়ারমেন্ট মানে একটু অবসর নিয়েছিলেন, ওটা ওনার কাছে পুরোপুরি ভাবেই নষ্টের হয়ে গেছে। উনি বলতে চাইছেন, বোঝাতে চাইছেন, উনি জ্ঞান অভিজ্ঞতার পেছনে দৌড়াতে পারেননি, নিজের জ্ঞানকে প্রজ্ঞাকে আরো পরিপূর্ণ করতে পারতেন, যেখান থেকে উনি নিজেকে কি করেছেন, একটা সিঙ্কিং যে স্টার মানে অস্ত্র যাওয়া নক্ষত্র, জীবনের মানুষের শেষ পর্যায়ে কি হয়, দে আর জাস্ট ওয়েটিং ফর দ্য এন্ড অফ দ্য চ্যাপ্টার অফ এনি লাইফ, মানে জীবনের শেষ কখন হবে তার জন্য অপেক্ষা করা। সেটাকেই উপমা দিয়ে কাব্যিক ভাষায় বলা হচ্ছে। বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ দ্য হিউম্যান থট, এই যে জ্ঞানকে প্রাপ্তি করার যে একটা আনন্দ, যা মানুষের চিন্তার ঊর্ধ্বে, বিয়ন্ড দ্য থিঙ্কিং অফ হিউম্যান থট, মানুষ চিন্তা করতে পারবে না এই পৃথিবীর মধ্যে বিরাজ করা জ্ঞানের গভীরতা কতটাই সুবিশাল। তাই উনি বলছেন বিয়ন্ড দ্য থিঙ্কিং সামথিং। ওকে, এবার বলছেন ইউলিসিস, দিস ইজ মাই সান মাই ওন টেলেমাকাস, ওনার সনের নাম করতে হবে, এটা ওনার জ্যেষ্ঠ সন্তান সব থেকে বড় ছেলে, যে কিনা ওনার উত্তরাধিকারী, সুপুত্র, দায়িত্ববান, উনি তার কথা উল্লেখ করছেন। এবার দেখ ইউলিসিস আবার বেরিয়ে যাবেন, ওনার জীবনের শেষ মুহূর্তে উনি আর সময় নষ্ট করবেন না, উনি আবার বেরিয়ে যাবেন। কিসের জন্য? ভ্রমণের জন্য, জ্ঞানের সন্ধানে, অভিজ্ঞতাকে আরো বেশি পরিপূর্ণ করার জন্য। রাজ সাম্রাজ্যকে সামলাবে, রাজপ্রাসাদকে সামলাবে, তাই জন্য এবার উনি উল্লেখ করছেন টেলেমাকাসের কথা, ওনার বড় সন্তানের কথা। টু হোম, যার ওপর আই লিভ দ্য স্টেপ্টার and the isle দ্বীপ, যার উপর উনি রাজদণ্ড রেখে যাবেন, এবং ওনার যে দ্বীপ, ওনার রাজ্য আইল দ্বীপ, সেটা উনি রেখে যাবেন তার ভরসায়, কারণ উনি হলেন উত্তরাধিকারী, যোগ্য উত্তরাধিকারী। will love of me, খুব তাকে ভালোবাসি। discerning to fulfill, যেখানে বলছেন উনি একটা পরিপূর্ণভাবে সে নিজেকে দক্ষ করেছে, সম্পূর্ণভাবে সে নিজেকে তৈরি করেছে, কোনো অসুবিধা নেই তার মধ্যে, সে একজন দক্ষ রাজকুমার হওয়ার যোগ্য, বা যার উপর একটা রাজ্যের দায়িত্ব ন্যস্ত করা যায়, তা সে ততটাই পারদর্শী একজন বীর যোদ্ধা, একজন পারদর্শী একজন শাসক এবং দয়াবান, যার মধ্যে সকল তার জনতাদের জন্য প্রেম, প্রীতি, ভালোবাসা সবকিছু রয়েছে, দায়িত্ব রয়েছে, সব রয়েছে। This labor by slow prudence to make mild, এই যে তার শ্রমটা, যাকে বিচক্ষণ করেছে, তার নম্র স্বভাবকে আরো বেশি দৃঢ় করেছে। আর রাফট পিপল, যারা বর্বর অসভ্য মানুষ,
মানে অসভ্য টাইপের নিম্ন স্তরের, and through soft degrees subdued them to the useful and the good. যারা আবার খুব নরম মনের, যাদেরকে আন্ডার কন্ট্রোল করার চেষ্টা করে, দমন করার চেষ্টা করে, তাদেরকেও যথোপযুক্ত ভাবে কাজে লাগিয়ে ব্যবহার করে কার উপর কিরকম ভাবে আচরণ করা উচিত সেই বিচার বিবেচনা, সেই দক্ষতাটা রয়েছে। এই স্ট্যান্জায় ওনার সন্তানের মধ্যে কি কি গুণাদি রয়েছে, একটা যোগ্য শাসক হবার যে বৈশিষ্ট্যগুলো থাকা উচিত একটা সুশাসকের মধ্যে, সেই বৈশিষ্ট্যগুলোকে উনি একটু হাইলাইট করছেন। কারণ উনি শুধুমাত্র জ্ঞান পিপাসু ছিলেন তাই নয়, উনি শুধু অভিজ্ঞতা জ্ঞানের পেছনে দৌড়াবেন তাই নয়, উনি কিন্তু পারিবারিক দিক থেকে, দায়িত্বগত দিক থেকে রাজা হিসেবেও পারদর্শী ছিলেন। উনি শুধু একটার দিকে দৌড়াননি, উনি চলে যাচ্ছেন এই মানে এই নয় যদি ভাসিয়ে দিয়ে চলে যাবেন। উনি জানেন উনি চলে গেলে ওনার রাজ্যে কি হতে পারে, তাই জন্য উনি নেক্সট উত্তরাধিকারী তার মধ্যে কি কি রয়েছে সেটা উনি বলে যাচ্ছেন। যে উনি শুধুমাত্রই নিজের ইচ্ছার পেছনে দৌড়ে গিয়ে ঘর সংসারকে, তার সাম্রাজ্যকে ভাসিয়ে দিয়ে বেরিয়ে যাবেন, অবশ্যই এটা রাজার কাছে তার সাম্রাজ্যই হলো তার সংসার, প্রধান প্রায়োরিটিস অবভিয়াসলি। তাই জন্য বলছেন যে তার মধ্যে কি কি গুণাদি রয়েছে, গুণাদিগুলো উনি তুলে ধরছেন, ওনার ফিচার্স গুলো অফ দ্য সান, দ্য নেক্সট promoted the king, সেটাকে উনি তুলে ধরছেন। most blameless is he, তার কোনো দোষ নেই, সে গুণে ভরা, সে কুলসিত নয়। most blameless, blame মানে দোষ, less মানে কোনো দোষ নেই, যে কুলসিত নয়, যে নিষ্পাপ। ওকে, center in a sphere of the common duties, যে কিনা এই পরিমণ্ডলের মাঝে থাকতে পারে, যেটা তার কমন ডিউটি, সাধারণ কর্তব্য তা সে পালন করতে জানে। decent not to fail, সে কখনোই ব্যর্থ হয় না, কোনো দায়িত্ব থেকে সে নিজেকে পিছু পা করে না। in a office of the tenderness, তার মধ্যে রয়েছে আবার মানে অফিসিয়ালি আবার তার মধ্যে একটা মৃদু ভাব, তার স্বভাবের মধ্যে নম্রতা রয়েছে। and pay meet adoration to my household gods, যে কিনা আমাদের হাউসহোল্ড মানে ঘরে সংসারের যে প্রধান দেবতা রয়েছে তাকেও সে অ্যাটেনশন দেয়, যে কুল দেবতা রয়েছে তাকেও সে মনোযোগ দেয়, তাকেও সে পূজা করে, অ্যাডোরেশন, তাকে স্নেহ দেয়। when I am gone, এবার উনি বলছেন যখন আমি চলে যাব, আমার আবার সেই আমার প্যাশন, আমার চাহিদা, আমার পিপাসার দৌড়ে আমি যখন আবার চলে যাব, he walks his walk I mind, সে তার ভেরি ইম্পর্টেন্ট লাইন, সে তার যথোপযুক্ত কর্তব্য পালন করবে, কর্তব্য পরায়ণ হিসেবে করবে, যেরকম আমি করতাম, কারণ সে আমার সন্তান, আমার যোগ্য উত্তরাধিকারী। আমি বিশ্বাস রাখি যে আমার যা যা গুণাদি বা দক্ষতা বা ক্ষমতা ছিল, আমি যা যা ভাবে আমার রাজ্যকে আঁকড়ে রেখেছিলাম, তো প্রত্যেকটা ক্ষেত্রে তার রক্ষা করেছিলাম। আমার অবর্তমানে, আমার অ্যাবসেন্সে আমার উত্তরাধিকারী, আমার যে সব থেকে জ্যেষ্ঠ পুত্র, সে তার দায়িত্ব যথোপযুক্ত ভাবে পালন করবে। ঠিক আছে, আজকের পর্বে এতটাই। তাহলে এটাই থার্ড পার্ট আর একদম লাস্ট পার্ট। আর দুখানা এই যে স্ট্যাঞ্জা আছে সেখানেতে ইউলিসিস রাজার প্রধান যে ইচ্ছা ছিল, মানে ওনার যে সারাটা জীবন যে উনি ভ্রমণ করতে চাইছেন, উনি ওনার সব অভিযানপূর্ণ যে জীবন আছে সেই জীবনে পাড়ি দিতে চাইছে, তার লাস্ট পর্বটা এবার আমি দেখব। যে আগের পর্বে আমরা কি দেখলাম, যে উনি বলে গেলেন আমি আবার বেরোবো আমার যাত্রায়, কিন্তু আমি আমার দায়িত্ব দিয়ে যাব সাম্রাজ্যে কার হাতে, আমার সুপুত্রের হাতে। এবার উনি কি বলছেন সেটা ইম্পর্টেন্ট। There lies the port, পোর্ট মানে বন্দর। বলছে যে এখানে জলবন্দরের কথা বলছে দেখো এখানে ঘুমন্ত অবস্থায় আছে জাহাজ বন্দরগুলো। দ্য ভেসেল পাফ হিয়ার, পাফ মানে জাহাজ, যেটা আস্তে আস্তে ফুলে উঠছে। হার এখানে জাহাজকে উল্লেখ করা হচ্ছে যে কিনা পাড়ি দেবে, পাড়ি দেবে। এই কবিতাটার উনি উদ্দেশ্য করছেন সেই সকল নাবিক অনুগামী বন্ধুরা যারা কিনা তার দুর্গম, সুগম এবং রোমাঞ্চকর যাত্রার পথে
একটা অবিচ্ছেদ্য অঙ্গ হয়েছিল, যারা কিনা নিজেদের জীবন উৎসর্গ করেছিল তার অ্যাচিভমেন্ট বা তার যে খিদে, তার যে ভ্রমণ করার এবং অভিজ্ঞতা অর্জন করার, অজানাকে জানার এবং কখনো না থেমে থাকার যে মানসিক পিপাসা, তাকে পূরণের জন্য উনি একটা ডেডিকেট টু দ্য অল দ্য সেলার্স বা যাকে আমরা বলি ম্যারিনার্সকে উনি ডেডিকেট করছেন। ঠিক আছে, দেয়ার গ্লুমস দ্য ডার্ক, সর্বত্র এখন অন্ধকার ছড়িয়ে গেছে। গ্লুম মানে অন্ধকার। ব্রড সিস, বিস্তীর্ণ সমুদ্র। মাই ম্যারিনার্স, ওই যে আমি বললাম নাবিকদেরকে উনি উল্লেখ করে বলছেন। এই যে দুটো বর্ণনা, সেই বর্ণনাগুলো কিসের বর্ণনা? এই দুটো বর্ণনা কিন্তু যা আমরা সমুদ্রের বর্ণনা পাই। বর্ণনা হচ্ছে একটু ঘনিয়ে আসে সন্ধে নামলে, আর আরও বেশি বিস্তীর্ণ দিগন্ত পার, একদম অনন্ত তার বিরাজমান, তার কথা উনি বলছেন। souls that have toiled, this is a short form, কমাটা ইডি past tense এ ফেলা আছে। যে সকল নাবিকরা ইউলিসিসকে তার জীবনকে উৎসর্গ করে দিয়েছিল, সেই সোলস বলতে এখানে কিন্তু সকল ম্যারিনার্সদের বলছে। ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য এমসিকিউ, আসতেই পারে। হুইচ ইজ দ্য ইন্ডিকেট অফ দ্য সোলস, তাই জন্য ক্যাপিটালে দেওয়া আছে। সেই সকল নাবিকেরা, সেই সকল অনুগামীরা বা যাত্রীরা যারা তার সাথে ছিল, তার সহপাঠী ছিল বা সঙ্গে তার সাথে গেছে, তার জীবনটাকে উৎসর্গ করেছে, তারা শ্রম দিয়েছে, ট্রয়েল, তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে তার সেই যাত্রাটাকে চরিতার্থ করেছে বা সাফল্যমণ্ডিত করেছে। কারণ ওনার একটাই পিপাসা, শুরু থেকে শেষ অবধি আমরা কি দেখতে পেয়েছি, উনি থেমে থাকতে চান না, উনি নতুনকে জানতে চান, উনি ফিরে আসার পর উনি আবার বেরোতে চান, উনি অবসরপ্রাপ্ত জীবন থেকে ভীত, তাই তো আমরা আগের পর্বে পড়েছি। তো উনি অবসরপ্রাপ্ত জীবন চান না, এন্ড অফ দ্য লাইফ। উনি বলছেন আমি জীবনের শেষ অধ্যায়ে এসে উপনীত হয়েছি, শেষ চ্যাপ্টারে এসে উপনীত হয়েছি, আমাকে যতটা সম্ভব এখন আমার পক্ষে সম্ভব তা গ্রহণ করে নিতে হবে, জ্ঞানগুলো আমার মধ্যে বা না জানা জিনিসগুলোকে আবিষ্কার বা ডিসকভার করে নিতে হবে। অ্যান্ড রট অ্যান্ড দ্য থট উইথ মি, যা রট মানে কাজ, পাঁচটেই ব্যবহৃত হয় এই কথাটা, যে কাজগুলো আমি ভাবনা চিন্তা করেছিলাম উইথ মি, আমার সাথে করব, যা যা আমি করতে চেয়েছিলাম, যারা আমার সাথে ছিল আমি তাদেরকে উল্লেখ করে বলছি। এখানে ইউলিসিস বলছেন, কিং বলছেন, দ্যাট এভার উইথ আ ফ্রলিক ওয়েলকাম টু, আনন্দ উল্লাসিত, ফ্লোরিক মানে হচ্ছে আনন্দ ভরা, ওয়েলকাম উনি সবাইদেরকে জানাচ্ছেন সারাটা জীবন উনি তাদেরকে ওপর, যেহেতু উনি কৃতজ্ঞ তাই জন্য উনি ফ্লোরিকলি উনি ওয়েলকাম টু অল দ্য ম্যারিনার্স দ্য অফ দ্য হিজ লাইফ, উনি তার নিজের জীবনে তাদের সকলকে একটা কী করছেন, অভ্যর্থনা জানাচ্ছেন। তারপর যেটা ব্যবহৃত মানে যেটা বলবো, দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন অ্যান্ড দ্য অপোস্ট। এবার সমুদ্রপথে কী দেখতে পাওয়া যায়? থান্ডার, নানা রকমের বিদ্যুৎ ঝলকানি, সূর্য উঠছে, কেউ তাকে দমন করছে, অপোস্ট তাকে চাপিয়ে দিচ্ছে। ফ্রি হার্ট, মুক্ত হৃদয়, উনি বলছেন সেই সকল অনুগামীদের বা নাবিকদেরকে উল্লেখ করে। ফ্রি হার্ট, ফ্রি পো হেডস, ইউ অ্যান্ড আই আর ওল্ড। এবার উনি সকল বার্ধক্য শ্রেণী বৃদ্ধদেরকে উল্লেখ করে বলছেন যে উন্মুক্ত হও, নিজের কপালকে আর ভেবো না যে আমি বার্ধক্যের পর্যায় বা সীমানায় এসে উপনীত হয়ে গেছি মানে আমার পক্ষে আর কিছু করা সম্ভব নয়। এই বয়সেও, বার্ধক্য বয়সেও মানুষের পক্ষে অনেক কিছু করা সম্ভব, কারণ উনি বলছেন জীবন মৃত্যুতেই কিন্তু শেষ নয় মানুষের কথা। মৃত্যুর কথা ভাবলে আলস্যতা আসে এবং সেই অলসতা মানুষকে অবলম্বন করতে দেয় না, এগোতে দেয় না। তাই জন্যই অলসতা থেকে দূরে থাকা আমাদের উচিত। যতদিন বাঁচবো প্রতিটা মুহূর্তকে সঠিকভাবে ব্যবহার করার কথা উনি বলছেন। এই যে লাইনটার মধ্যে আছে না, ফ্রি হার্টস, ফ্রি ফোরহেড, ফোরহেড মানে কপাল, কপাল বলতে আমরা কি বোঝাই? নিজেদের ভাবনা চিন্তা, নিজেদের ভাগ্য, এই সবটাকে তো একটুখানি অ্যারিগোরিক্যাল ফর্মে উনি বলছেন, মানে রূপক ধর্মী ফর্মে উনি বলছেন যে যা সঠিক এই মুহূর্তে তোমার বার্ধক্যে পরিণত হলেও তুমি তাকে করো, কারণ বার্ধক্য একটা মহৎ কাজ সম্পন্ন করার একটা গুরুত্বপূর্ণ সময়। ঠিক আছে, ওল্ড এজ
হ্যাট মানে হ্যাট মানে আছে, হ্যাঁ ওল্ড এজ তো সবার আসবে। ইয়েট হিজ অনার অ্যান্ড হিজ টয়েল, তবু তাকে সম্মান দাও, তার শ্রমকে সম্মান দাও, তাটা কিন্তু নিজেকেই করতে হবে। উনি বলছেন যে আমরা ভেবে থাকি উনি ওনার সমগামীদেরকে ভাবনা চিন্তা করে বা ওনাদের ভাবনা চিন্তা করে বলছেন যে সেই সময় যারা ভাবে যে, তাই জন্য উনি বলছেন যে এই বৃদ্ধ বয়সেও আছে অনেক ক্ষমতা আমাদের মধ্যে, ক্ষমতা থাকে, আমাদের সেইটাকে সম্মান দেওয়া উচিত এবং আমাদের ভাবা উচিত যে আমরা আমাদের শ্রমকে যথোপযুক্তভাবে ব্যবহার করতে পারবো। টয়েল মানে শ্রম, ঠিক আছে, পারিশ্রমিক। ডেথ ক্লোজেস অল, ঠিকই মৃত্যু মানুষের জীবনের অধ্যায়কে বন্ধ করে দেবে, মানে মৃত্যু মানুষের জীবনে একটা অনিবার্য অংশ, সেটা তো আসবেই এবং প্রত্যেকটা মানুষের জীবনে একটা ফুল স্টপ লাগাবেই, যাকে আমরা ইতি বলি, সেটা হবে। কিন্তু উনি বলছেন বাট সামথিং আর দি এন্ড, কিন্তু আর মানে যুগ, ইয়ারকে বোঝানো হয় যা কখনো শেষের পথে যেতে পারে না, যা কখনো শেষ হতে পারে না, মানে যার অন্তিম পর্যায় কখনোই আসতে পারে না। তুমি যদি চাও যে তোমার জীবনের অন্তিম মুহূর্ত এখনো এসে উপনীত হবে না, তাহলে কিন্তু ইউ আর মাস্ট গোয়িং অন টু ইউর হোয়াট এভার ডিড, কাজ কর্ম যা হোক তুমি চালাতে পারো, তাকে সম্মান দেওয়ার কথা উনি উল্লেখ করছেন। সাম ওয়ার্ক অফ নভেল নোট, কিছু কাজ আছে যেগুলো আমাদেরকে মহৎ করে, যা আমাদের কাছে রাজকীয় মতো। মে ইয়েট বি ডান, তা হয়তো কিছু এখনো সম্পন্ন হয়েছে। নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গডস, সাহসী পুরুষ হতে ব্যর্থ না হওয়ার কথা উনি উল্লেখ করছেন। বলছে বেমানান হয়েও না, সাহসী মানুষ হওয়া থেকে নিজেকে বিরত রেখো না, প্রতিদ্বন্দ্বিতা করো ভগবানের সাথেও, লড়াই করো। এর আড়ালে উনি বলতে চেয়েছেন, উনি যে ট্রয়জন যুদ্ধতে যোগ দিয়েছিলেন ওটা তো ভগবানদের যুদ্ধ হয়েছিল। আমি কবিতাটা শুরুর প্রথমেই বলে দিয়েছিলাম যে এটা মহাভারতের মতো যুদ্ধটা ডাইসব ছিল, তো সেমিগড ডেমিগড সবাই কিন্তু ওখানে ছিলেন, তারা আসছিলেন সাধারণ, যেমন ধর অর্জুনদের যে মতো ক্যারেক্টার যারা এখানে মানুষ ছিলেন তাদের সাথে আবার পার্টিসিপেট করছিলেন, আবার চলে যাচ্ছিলেন। তো ডাইরেক্ট যদি এই যুদ্ধটাতে যদি পার্টিসিপেট করেছিলেন ইউলিসিস, সেটা ডাইরেক্ট ভগবানদের বিরুদ্ধে না হলেও কিন্তু উনি করেছেন, কারণ তারা এসেছেন গেছেন। তো তাই জন্য উনি বলছেন যে আমি তো লড়াই করেছি সোজাসুজি ভগবানের সাথে। তাহলে তুমি আজ নিজেকে ব্যর্থ পুরুষ হিসেবে গণ্য না করে সাহসী পুরুষ করো, নিজেকে সাহসী পুরুষ হিসেবে নিজেকে উপস্থাপন করো, সেখানে তুমি ব্যর্থ হয়েও না। উনি বার্তা দিচ্ছেন, ওনার ইচ্ছাটাকেও প্রকাশ করছেন। দ্য লাইটস বেগেন টু দ্য টুইঙ্কল ফ্রম দ্য রক্স, বলছে যে পাথরের ভেতর থেকে আলোর ঝলকানি, টুইঙ্কল আলোর ঝলকানি উনি দেখতেন, আলোর আভা বেরোতো। যুদ্ধক্ষেত্রে যা হয়, বহু বছর তো উনি 10 বছরের ঊর্ধ্বে তো যুদ্ধ চলেছিল, তাই উনি বলছেন সেখান থেকে উনি আভা দেখতেন। দ্য লং ডে ওয়েন্স, মানে একটা দীর্ঘ দিনের, তার সমাপ্তি নয়, চলছে লড়াই চলছে। টুডেজ কারেন্ট কন্ডিশন উই টু গেট দিস, এভরি মোমেন্ট বি অ্যালার্ট, নো মোমেন্ট টু নিড ইউ আর টেক দ্য রেস্ট, ইফ টেকিং আ রেস্ট তো হ্যাপেনিং। আমরা যেটা দেখলাম যে ওই যুদ্ধবিরতি বলে যেটা পর্ব হয়েছিল দুই দেশের মধ্যে, তার মাঝে 1 ঘন্টা 45 মিনিটের মতো প্রায় নিল, তার মাঝে যেহেতু সব ডিফেন্সকে সরিয়ে নিয়েছিল, যেহেতু দুটো দেশের মধ্যে চুক্তি হয়েছিল, তার জন্য প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেল, ক্যাজুয়ালিটিস হয়ে গেল। কারণ আবার ওইভাবে যে অ্যাটাক করবে দেবে সেটা তো কেউই ভাবেনি যে ইমিডিয়েটলি এরকমভাবে একটা পদক্ষেপ নিয়ে নেবে। যেহেতু দুটো দেশের মধ্যে একটা সমঝোতা টাইপের হয়েছিল বলে ডিফেন্সও ওখান থেকে আর কি রিমুভ হয়ে গিয়েছিল। যদি ডিফেন্স থাকতো তাহলে অবশ্যই ওরকম ক্যাজুয়ালিটিস হতো না, কিন্তু যাই হোক এই হচ্ছে ব্যাপার, যুদ্ধতে নামলে আর কোনো বিরতি নেই। তাই জন্য উনি বলছেন যে দ্য ডে লং ওয়েন্স, যার ওয়েন্স মানে এন্ড, যার হয়তো কোনো শেষ নেই। দ্য স্লো মুন ক্লাইম্স, আস্তে আস্তে চাঁদের অবতীর্ণতা, মানে আস্তে আস্তে চাঁদ উঠছে। দ্য ডিপ মোনস রাউন্ড দ্য মেনি ভয়েস, গভীর বিলাপের কণ্ঠ সর্বত্র যা শোনা যায় বা চারপাশে আর কি ঘুরছে বা আমরা শুনতে পাচ্ছি। কাম মাই ফ্রেন্ডস,
উনি প্রত্যেকটা নাবিকদের উল্লেখ করে বলছেন আমার সঙ্গী বা ওনার যে সকল যোদ্ধারা ছিলেন, দিস ইজ নট টু লেট টু সিঙ্ক আ নিউয়ার ওয়ার্ল্ড। এখনও, দিস ইজ দ্য শর্ট ফর্ম, কমা টি মানে দিস ইজ, এইটা এখনো সময় শেষ হয়নি, এখনো অনেক দেরি হয়নি। সিঙ্ক মানে কোনো কিছু ফাইন্ড বা ডিসকভারকে আমরা বলি, অন্বেষণকে বলি, কোনো নতুন কিছুকে, নিউয়ার কিছুকে খোঁজারও মতো এখনো সময় শেষ হয়ে যায়নি, এখনো পর্ব শেষ হয়নি, আছে। তোমরা নতুন কিছু এখনো খুঁজে পাবে, জীবনের শেষ পর্যায়ে পৌঁছালেও আমরা এখনো অনেক কিছু খুঁজে পাবো। ইউলিসিস বলছেন তার প্রাসাদ থেকে উনি সমুদ্র দেখেছেন, যেখানে সন্ধে নামার সাথে সাথে আকাশ অন্ধকার হয়ে যাচ্ছে, আকাশে চাঁদ উঠছে, তরঙ্গের সাথে ইউলিসিস সহ নাবিকদের ডাক দিচ্ছেন এবং একটা নতুন যাত্রা শুরুর জন্য অনুপ্রেরণা মানে ইন্সপায়ার করছেন। এই লাইনটার অর্থ এইটা, এবং ইম্পর্টেন্ট লাইন আছে, পুশ অফ মানে আবার নিজেকে এগিয়ে নিয়ে যাও, পুশ করো, নিজেকে ঠেলো, নিজেকে নতুন যাত্রার দিকে ঠেলো। সিটিং ওয়েল ইন অর্ডার স্মাইল, নতুন একটা দিকে বসো, নৌকার দাঁড় টানার আঘাতের মতো নিজেকে এগিয়ে নিয়ে যাও, সকল যে বিপত্তি আসছে সেখান থেকে নিজেকে এগিয়ে নিয়ে যাও। দ্য সারাউন্ডেড ফারোস, চারপাশে যে গর্জনমুখী তরঙ্গগুলো বইছে, কারণ সমুদ্র তীর, সমুদ্র যাত্রা, গর্জনমুখী তরঙ্গ তো ওখানে হবেই। আমরা যদি একটা সমুদ্র দেশে ঘুরতে যাই, যদি আমি ছোট্ট উদাহরণ পুরী দীঘা বলি, রাত্রেবেলা সে যে জাহাজই বলছি, সমুদ্রের ঢেউয়ের যে একটা সেই দাপট আওয়াজ, আমরা কম্পন অনুভব করি না, তাহলে এই তো চারপাশে পুরো সমুদ্রের মাঝেই ঘিরে আছে, তাহলে কিরকম আওয়াজ হতে পারে ভেবে দেখ। তাই জন্য বলছে গর্জনমুখী যে তরঙ্গ, ফর মাই দ্য পারপাস হোল্ড, আমার এই কাজকে সম্পন্ন করার জন্য, টু সেল বিয়ন্ড দ্য সানসেট, যা কিনা সূর্যের পতনের ঊর্ধ্বে গিয়ে, মানে সূর্য যে অস্তগামী মুখী, সেট মানে সানসেট মানে তো অস্তমুখী, সূর্যের ডুবে যাবার ঊর্ধ্বে গিয়ে তার বিরাজ, মানে সূর্য উঠবে ডুববে তার ঊর্ধ্বে গিয়ে সেই আওয়াজ। অ্যান্ড দ্য বার্থ মানে হচ্ছে সমুদ্রের অদেখা যে অংশ রয়েছে সেইটাকে বলা হয়, যেটা মাটির তলায় হয়তো ডুবে আছে, অদেখা যে অংশ তাকে বলছে। অফ দ্য ওয়েস্টার্ন স্টার মানে হচ্ছে যে একটা ওই যে পূর্ব আকাশে যেটা ওঠে, যে তারাদের সারিগুলো যে বিরাজ করে, তাকে ওয়েস্টার্ন স্টার বলছে। ওয়েস্টের দিকে মানে পশ্চিম দিকে এই তারার একদম সারিবদ্ধভাবে রয়েছে। আনটিল আই ডাই, উনি বলছেন যতক্ষণ আমি মরবো, ইট মে বি দ্য গালফ উইল ওয়াশ ডাস্ট ডাউন, হয়তো তারা আমাকে মহৎভাবে উৎসাহ দিয়ে যাবে যে মৃত্যু এখনো তোমার দোরগোড়ায় আসেনি, তোমাকে এখনো জাগতে হবে, তোমাকে এখনো অ্যাচিভ করতে হবে, তোমাকে ভ্রমণ করতে হবে, সব থেকে বড় কথা। ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইলস, আইলস বলতে এখানে স্বর্গলোককে বোঝানো হচ্ছে, মানে এটা সুখী দ্বীপপুঞ্জ, হয়তো আমরা একটা সুখী দ্বীপপুঞ্জের কাছে চলে যেতে পারি। সুখী দ্বীপপুঞ্জ মানে হচ্ছে যে আমরা অনেক ভ্রমণ করেছি, জীবনের শেষ পর্যায়ে এসে গেছি, আর কোনো কাজ করবো না, একটা দ্বীপের কাছে থাকবো, সুখে থাকবো, অনেক অ্যাচিভমেন্ট করছি, হ্যাঁ আমরা একটা সুখের জীবন হয়তো পেতে পারি। তোরা কেন, তোদের মনে নেই, তোরা ওই অ্যাজ ইউ লাইক ইটে যে ক্যারেক্টারটা পড়েছিল, রাজা যখন ব্যানিশ ডিউক যখন চলে গিয়েছিল জঙ্গলে, আনকমফর্ট লাইফ, উনি বলেছিলেন যে হ্যাঁ এটা আমার বিরতি লাইফ, আনকমফর্ট কিন্তু আমি এনজয় করছি, সব থেকে বড়ো কথা আমি অনেক কিছু শিখছি জীবনের ওই শেষ পর্যায়ে গিয়ে, সব থেকে বড়ো কথা প্রাকৃতিক যে জ্ঞান রয়েছে সেই জ্ঞানগুলো আমরা শিখছি, যে প্রত্যেকটা জায়গা থেকে সারমান, তারপরে তোর ওই যে তোর গাছের ছালের গুড়ি আমাকে উপদেশ দিচ্ছে এক্সেট্রাগুলো ছিল, তো সেই রকম টাইপের একটা বক্তব্য। অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলিস, তুমি যদি মহান অ্যাকিলিসকে দেখো, যে ধরে নিয়ে গিয়েছিল তার বাড়ির ওই যে কুইনকে ধরে নিয়ে গিয়েছিল, আগের পর্বে ছিল না, যার সাথে যুদ্ধটা আর কি, হুম উই নিউ, যাকে আমরা জানি, যাকে আমরা চিনি, থ্রু মাচ ইজ এ ট্রেকেন, যদিও বা তাকে আমরা ওখান থেকে সরিয়েছি, লড়াই করেছি, মাঝ বাইট আরও বেশি বাধ্য হয়েছি, অ্যান্ড দো যদিও বা, উই আর আমরা অবশ্যই আমরা কি করব, উই আর নাও দ্য স্ট্রেংথ উইথ ইন দ্য ওল্ড ডেজ, আমাদেরকে শক্তি অর্জন করতে হবে আমাদের এই
বার্ধক্যপূর্ণ বৃদ্ধ বয়স্ক প্রাপ্ত দিনগুলো থেকে আমাদেরকে আরও শক্তি ক্ষমতা আরও অ্যাচিভ করতে হবে, নিজেদের মধ্যে পরিপূর্ণ করতে হবে। মুভ আর্থ, পৃথিবী তো তার গতিতে চলছে, অ্যান্ড হ্যাভেন, অ্যান্ড স্বর্গও তার গতিতে চলছে। দ্যাট উইচ উই আর, আমরাও তো সেরকমই, উই আর, আমাদেরকেও আমাদের গতিতে এগোতে হবে, গতি থামালে চলবে না, জীবনের কাজে বিরতি লাগালে চলবে না, ঠিক আছে। ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস, এই একটা ভেরি ইম্পর্টেন্ট লাইন, এই একটা মানে সমতাপূর্ণ মেজাজ থাকতে হবে এটা হিরোইক হার্টসের মধ্যে, বীরত্বপূর্ণ হৃদয় বা আত্মার মধ্যে এই স্পিরিটটা থাকতে হবে, নেভার টু এন্ড, থামা যাবে না। মেট উইক বাই টাইম, কখনো হয়তো তোমাকে সে দুর্বল করবে, অ্যান্ড দ্য ফেথ, তোমার ভাগ্যগতভাবে, ফেথ মানে ভাগ্য, বাট দ্য স্ট্রং ইন উইল, তোমার ইচ্ছা হতে হবে আরও বেশি সবল, আরও বেশি উদ্যমে ভরা। তোমাকে ফেথ দুর্বল করবে, শারীরিক বার্ধক্য মানে নানা রকমের শারীরিকভাবে অসুস্থতা, দুর্বলতা, কিন্তু তোমার মনোজে শক্তি, মনোবল, তাকে আরও শক্ত করতে হবে, স্ট্রেংথকে আরও বেশি স্ট্রং করতে হবে মানসিক বলকে। টু স্ট্রাইভ, চেষ্টা করো, টু সিক, কিছু নতুন খোঁজো, টু ফাইন্ড, খুঁজে বার করো, অ্যান্ড নট টু উইল, এখনও কিছু মানে এখনও সব শেষ হয়নি, এখনও জীবনের শেষ পর্ব তো এসে আমরা উপনীত হইনি, এখনও অনেক কিছু রয়েছে। ইয়েলিং মানে হচ্ছে কোনো কিছু উৎপাদন মানে নতুন কিছু সামথিং টু ক্রিয়েট সামথিং নিউ, ক্রিয়েশন, ক্রিয়েটিভিটি, কাল্টিভেশনকে আমরা ইয়েলিং বলি, মানে কাল্টিভেশন মানে চাষবাস মানে তো নতুন সৃষ্টি। চাষ যদি প্রথম বীজ বপনই না হয়, তাকে যদি কষ্ট করে বুকে আঁকলে যদি বড় করে নাই ধরা হয়, আমরা কি নতুন ফল সবজি কিছু পাবো না। তবে ইয়েলিং ইজ আ নিউ সামথিং টু বর্ন, আবার নতুন কিছুকে তৈরি করা। তাই নিয়ে হিউলিসিসের শেষ পর্ব একটা ওনার যে ইচ্ছা, একটা ছোট্ট করে একটা কবিতা তুলে ধরা, দুঃসাহসী অভিযান চলবে, দুঃসাহসী অভিযানে বিরাম কখনোই লাগবে না, নিয়ে কবিতাটা শেষ।